হুম, তো প্রথমত আমি একটু আমার বিষয়ে একটু কথা বলি। আমি হচ্ছে হিসাম। সম্ভব। আচ্ছা, আমি সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি। যখন কাউকে কোনো সুযোগ দিব তখন তোমরা কথা বলবা। তোমাদের সামনে দেখতে পারবা যে হচ্ছে অডিও একটা টাইপের লেখা আছে, যেখানে মাইক্রোফোনের মতন আছে। সেটা হচ্ছে তোমার মাইক্রোফোন আর কি। তুমি যখন কথা বলবে তখন ওটাকে দেখতে পারবা যে আপাতত কাটা দেওয়া আছে। যখন কথা বলবে তখন ওটা টিপলেই দেখতে পারবা ওটা আবার মাইক্রোফোন চালু মানেই হয়েছে। হচ্ছে হুম। ওকে। ইয়ে, তো সবাই আপাতত তো মিউট করে রাখবা। ওকে। কেউ হচ্ছে আনমিউট করবে না, আমি আগে কিছু কথা বলিনি। তো আমার নাম হচ্ছে হিসাম, হ্যাঁ। সো হিসাম, আমি হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশুনো করেছি। আমি 2022 সালে এইচএসসি দিয়ে বের হয়ে আসছি। বর্তমানে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতেছি। ঢাকা ভার্সিটির ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছি। তো যেহেতু ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছি, সো আমি অনেক বেশি মানে ম্যাথ নিয়ে আর কি আমার কাজকর্ম। সো তোমাদের আমি আজকে হচ্ছে ম্যাথ ক্লাস নেব, তোমরা খুব ভালোভাবে হয়তো বা জানো। সো এখন ম্যাথ নিয়ে একটু কথা বলি। অঙ্ক, গণিত, ঠিক আছে। সো গণিত, গণিতে দেখা যাচ্ছে যে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের ভাইয়ারা যারা বর্তমানে ক্লাস 6 থেকে 7-এ উঠলো, তোমরা যেমন 5 থেকে 6-এ উঠলা, ওরা হচ্ছে 6 থেকে 7-এ উঠলো। ওদের পরীক্ষা ছিল কয়েকদিন আগে, ডিসেম্বর মাসেই। সো ওদের পরীক্ষায় হচ্ছে দেখা গেছে যে ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ নর্মাল আসলেও ম্যাথটা কিন্তু খুব কঠিন আসছে। ঠিক আছে। কেন কঠিন আসছে সেটা বলি। কঠিন আসার কারণ অনেকটাই। একটা হলো যে রেগুলার প্র্যাকটিস না করা। ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আসলে তুমি নতুন, মানে নতুনত্ব অনেক খুঁজে পাবা। যেমন ইংলিশের গ্রামাটিক্যাল যে নলেজগুলো আছে, ওগুলা জাস্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বাট তুমি যদি ম্যাথের, মনে করো এটা যদি সংখ্যা আমি চেঞ্জ করে দিই, নিয়ম তো আমার একই, বাট আমি যদি সংখ্যা চেঞ্জ করে দিই, তাহলে ম্যাথটা কিন্তু দেখা গেল যে একভাবে হবে। আবার মনে করো আমি হচ্ছে একটাই জাস্ট একটু ঘুরাই দিলাম। ধরো যে আমি পড়ে আসছি হলো তোমার অনুপাত, দেখা গেছে যে সেটা আমাকে দিয়ে দিছে ভগ্নাংশে। অথবা দেখা গেছে যে ভগ্নাংশ পড়ে আসছি, আমাকে দিয়ে দিছে হচ্ছে শতাংশে। ঠিক আছে। বা দেখা গেছে যে আমি ত্রিভুজ পড়ে আসছি, আমার পরীক্ষায় আসছে চতুর্ভুজ। সো ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে লিঙ্ক আপ করে পড়তে হবে। সো লিঙ্ক আপ করে পড়ার জন্যই এই যে আমি তোমাদের সামনে হিসাম স্যার স্যার আসছি। সো ইনশাল্লাহ আমি তোমাদেরকে চেষ্টা করব আমার সবটুকু দিয়ে তোমাদেরকে পড়ানোর। সো আজকে হচ্ছে আমাদের যেহেতু ডেমো ক্লাস, সো কারো কাছ থেকে আমি আসলে কারো মানে শুনতে যাচ্ছি না কে কোথায় থেকে আসছো না আসছো, জাস্ট আমি আমার বিষয়ে বললাম। তো আমি একটু জাস্ট বলি, আমার বাসা হচ্ছে মানে হোম টাউন, আমার হোম টাউন হচ্ছে রংপুরে, রংপুর শহরে। সো রংপুরে যদি কারো বাসা থেকে থাকি, ইনশাল্লাহ যদি তোমরা অন্বেষণে থাকো তো তোমাদের সাথে আমার পরে আবার কথা হবে। তো যেহেতু আমি তোমাদেরকে আজকে ম্যাথ পড়াবো, গণিত পড়াবো, গণিতে আমরা জানি হচ্ছে, তো দাঁড়াও আমি স্ক্রিন শেয়ারটা করে দিই। তো সবাই মনে হয় আমার স্ক্রিন দেখতে পারতেছো, তাই না? সো গণিত, গণিত আমরা যেহেতু জানি যে হচ্ছে গণিত তো আসলে মানে পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, আবার আমাদের স্ট্যাটিস্টিক্সও আছে। ঠিক আছে। সো আমরা যদি বলি যে গণিত, গণিতে আমরা 4টা টাইপের জিনিস পড়বো। এক হলো পাটিগণিত, দুই হলো বীজগণিত, তিন হলো, সরি, জ্যামিতি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার হলো আমাদের পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, আমরা যেটা বলতে পারি, সমস্যা নেই। তো পাটিগণিত, বীজগণিত এগুলো হালকা পাতলা আমরা জানি, জ্যামিতিও জানি, পরিসংখ্যানটাও জানি। ঠিক আছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে আজকে আসলে পড়াবো হচ্ছে জ্যামিতি। কেন জ্যামিতিটা পড়াতে চাচ্ছি, পাটিগণিত বীজগণিত কেন পড়াতে চাচ্ছি না, কারণ কি, ডেমো ক্লাস যেটা সেটা আসলে খুবই মানে খুব কম সময়ের মধ্যে পাটিগণিত বীজগণিত আসলে কভার করা সম্পূর্ণ সম্ভব না। জ্যামিতিও যে সম্ভব না, সম্ভব এমন কোনো বিষয় না। বাট জিনিসটা হচ্ছে যে তুমি জ্যামিতি আহ যত তাড়াতাড়ি এখন ধরতে পারবে একদিনে, তুমি পাটিগণিত বীজগণিতে হয়তো বা তোমাকে একদিনে সবকিছু ধরতে পারবে না। আমরা খুবই বেসিক জিনিস আজকে পড়বো। তো জ্যামিতি, জ্যামিতি কি সেটা আগে আমরা বুঝি। হ্যাঁ, জ্যামিতি কি সেটা আমাদের অবশ্য বইয়েই আছে। আচ্ছা, ভালো কথা, তোমাদের হচ্ছে আহ, ষষ্ঠ শ্রেণীর বই হচ্ছে এটা থাকবে। সো জ্যামিতির মৌলিক ধারণা, এটা আমি কোনখান থেকে পাচ্ছি সেটা একটু বলি। ক্লাস 6-এর বইয়ের তোমাদের পিডিএফ ফাইলটাও পেয়ে যাবা যখন আমরা রেগুলারলি ক্লাস শুরু করে দেবো, সমস্যা নেই। ক্লাস 6-এর বইয়ের ষষ্ঠ অধ্যায়ে আমাদের দেয়া আছে যে জ্যামিতির
মৌলিক ধারণা। ঠিক আছে, সো জ্যামিতির মৌলিক ধারণা এই বিষয়ে হচ্ছে আমরা একটু বলি। সো জ্যামিতি কি? জ্যামিতি হচ্ছে জ্যা অর্থ ভূমি। জ্যা অর্থ ভূমি। অনেকে হয়তো বা এই জ্যা সম্পর্কে জেনে আসছো। জ্যা হচ্ছে আমরা পড়ে আসছি হলো সার্কেলে বা হচ্ছে আমাদের বৃত্তে। বৃত্তেও কিন্তু আমরা জ্যা পড়ে আসছি। তোমরা যদি ক্লাস 5-এ পড়ে থাকো যে এটা হলো একটা বৃত্ত ধরো। আচ্ছা, একটু দাঁড়াও, অ্যানোটেশনটা অফ করে দিই। ওকে, হ্যাঁ। সো তোমরা যদি এটাকে একটা বৃত্ত ধরো, সো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ধরো যে আমি যে কোনো একটা বিন্দু থেকে, আমাদের তো বৃত্ত যেটা তৈরি হচ্ছে সেই বৃত্তের মধ্যে তো অনেক বিন্দু আছে। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। দাঁড়াও, আমি আবার বলছি, সবাই মিউট করে থাকবা। আমি যখন সবাইকে আনমিউট করার সুযোগ দিব, যাকে কথা বলার সুযোগ দিব, তখনই তোমরা শুধুমাত্র আনমিউট করবা, না হলে ক্লাসের মধ্যে বিঘ্ন ঘটে। ঠিক আছে? আচ্ছা দেখো, সো আমি যেটা বলছিলাম যে এইটা মনে করো একটা বিন্দু। এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব, সেটা কি আমরা বলতেছি যে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি নর্মালি জ্যামিতির কথা চিন্তা করি, জ্যামিতি বলতে আসলে আমাদেরকে বোঝাচ্ছে ভূমি। আর মিতি অর্থ কি? মিতি হচ্ছে পরিমাপ। ঠিক আছে, পরিমাপটাকে হচ্ছে আমরা মিতি বলতেছি। সো ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব, মানে আমরা ভূমির পরিমাপ থেকে আসলে আলোচনা করব, যেটা সেটাই। ধরো আমাদের তো আল্লাহ দিলে সবারই কোনো না কোনো ভিটা আছে, মাটি আছে, মা হচ্ছে আমরা যেখানে থাকতেছি। মনে করো যে আমি যে বিল্ডিংটা আমাদের হয়েছে, যে বিল্ডিং এ আমি এখন আপাতত আছি, সেই বিল্ডিং এর নিচে যে ভিত্তিটা আছে, মনে করো যে বিল্ডিং এর নিচে তো আমাদের, ধরো যে এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, সেই নিচে যে মাটিটুকু আছে, এই মাটিটাও তো নিশ্চয়ই একটা, মানে কি বলবো, আমার জ্যামিতির মধ্যেই পড়তেছে। কারণ কি, আমরা ভূমি পড়ছি, ভূমি মানে তো আমরা জানি যে মাটি। সো এই মাটিটার উপরেই আমার হচ্ছে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে। তো জ্যামিতির মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? যে এটা কততলা বিল্ডিং হতে পারে, বা এটা কতটুকু প্রশস্ত হতে পারে, বা এটা কতটুকু দৈর্ঘ্য হতে পারে, এটা কত হাইট হতে পারে, বা কত লম্বা হতে পারে। ঠিক আছে, বা এটা যে আমি এখন তৈরি করব, এটার জন্য কি আমার পাশের বিল্ডিং এ কোনো সমস্যা হবে নাকি, বা পাশের বিল্ডিং এর সাথে কি আমার জায়গা পার্থক্যটা কি ঠিক আছে নাকি। ঠিক আছে, সো জ্যামিতির আসলে আমাদের গুরুত্ব অনেক বেশি জীবনে। ঠিক আছে, যেমন মনে করো তুমি যে কাপড়টা পরে আছো, এই কাপড়টা যে তুমি পরতেছো, তোমার মনে করো যে সবার মাথার সাইজ কিন্তু একই রকম না, সবার হাতের সাইজ কিন্তু একই রকম না। যেমন আমি তোমাদের থেকে মানে অবশ্যই বয়সে অনেক বড়, প্লাস আমার বডি স্ট্রাকচার তোমাদের থেকেও ভিন্ন। সো আমার বডি স্ট্রাকচার ভিন্ন, তোমার বডি স্ট্রাকচার ভিন্ন। সো আমার জন্য যে কাপড়টা হবে, তোমার জন্য কিন্তু সেম কাপড়টা হবে না। সো এই কাপড়ের মধ্যে কিন্তু আমি জ্যামিতি খুঁজে পাই। ঠিক আছে, সো তুমি মনে করো যে হচ্ছে বাসার পর্দা বলো, বা ধরো যে কোনো একটা দেয়ালে কালার করা হয়েছে, সেই কালারটা কিরকম হবে, সবই আসলে আমাদের জ্যামিতির মধ্যেই পড়তেছে। সো ক্লাস 6 এর জন্য আমাদের হচ্ছে জ্যামিতি। আমরা এখন কি পড়বো ক্লাস 6 এর বইয়ে? জাস্ট একটা কথা বলি, যে ক্যাডেট কলেজে যদি চান্স পেতে হয়, তাহলে জাস্ট ক্লাস 6 এর বই পড়লে হবে না, আমাদের ক্লাস 6, ক্লাস 7 অ্যান্ড ক্লাস 8 এর বইও পড়তে হবে। আর ইংলিশ বাংলার ক্ষেত্রে আসলে তোমাকে ক্লাস 9-10 এর বইও পড়তে হবে। ঠিক আছে, সো এটা দেখে কেউ ভয় পেও না। আমি তোমাদেরকে আমার একটু একটা জাস্ট ছোট্ট কাহিনী বলি। আমি আমার নিজের বই শেষ করেছিলাম হচ্ছে জুন মাসে। সো জুন মাস হচ্ছে আমাদের মানে ষষ্ঠ মাস আমাদের পুরো বছরের। বাকি 6 মাস হচ্ছে আমি পড়ছি হলো ক্লাস 7-8 এর বই। ক্লাস 6 এর বইটাও তো আমার অলরেডি শেষ হয়ে গিয়েছিল, সো একসাথেই আমি সবগুলো পড়েছি। তারপরে কিন্তু আমি আসলে ক্যারেট করে চান্স পেয়েছি। ক্যারেট করে চান্স পাওয়া কিন্তু খুব সহজও না, খুব কঠিনও না। ঠিক আছে, সো আমাদেরকে কিন্তু একটু হার্ড ওয়ার্ক করতে হবে। আজকে প্রথম দিন, আজকে আমাদের 1লা জানুয়ারি, সো আজকে থেকেই আমরা হার্ড ওয়ার্কটা কিন্তু শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দেখো, যে আমি যেটা বলছিলাম, যে আমাদের ক্লাস 6 এর বইয়ে জ্যামিতিতে কি আছে, ক্লাস 6 এর বইয়ে জ্যামিতিতে কিন্তু ত্রিভুজ আছে, চতুর্ভুজ নেই। কিন্তু ক্লাস 7 এর বই চতুর্ভুজ আছে, সো আমাদের ক্লাস 7 এর বইটা পড়তে হবে। ক্লাস 7 এর বইয়ে কিন্তু আমাদের বৃত্ত আছে, ক্লাস 8 এর বইয়ে আবার বৃত্ত আছে। সো আমাদেরকে কিন্তু ক্লাস 7 এর বইটাও পড়তে হবে, কারণ বৃত্ত, চতুর্ভুজ এগুলো কিন্তু আসে, শুধুমাত্র ক্লাস 6 এর বই থেকে আসে না। আচ্ছা, এখন দেখো, স্থান, তল, রেখা ও বিন্দু। আচ্ছা, স্থান কি, তল কি, রেখা কি, বিন্দু কি? সো আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে বলে দেওয়া আছে যে পাশের ছবিটি একটি ইটের ছবি। এটা একটি ইটের ছবি। সো ইটের কি, আমাদের এখানে প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, বা উচ্চতাও আছে। এখানে আসলে বেদ বা উচ্চতা বলে দেওয়া আছে। সো বেসিক্যালি দুটাই আছে, হ্যাঁ, বেদ বা উচ্চতা আমি যে কোনো একটা বলতে পারি। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটাকে আসলে 3D বলা হয়। তোমরা 3D মুভির নাম শুনছো না? থ্রি থ্রি মুভিটা হচ্ছে, তোমরা একটা দেখতে পাবে, যেটা গ্লাস পরে দেওয়া হয়, পরানোর পরে তুমি দেখতে পাবে যে জিনিসগুলো সামনে সামনে চলে আসে। সামনাসামনি কেন চলে আসে জানো? 2D, আমরা নর্মালি যেটা টিভিতে দেখি সেটা হচ্ছে 2D। আর আমরা যেটা হচ্ছে আসলে সামনাসামনি চোখের কাছাকাছি চলে আসে, সেটা হচ্ছে আমাদের 3D মুভি হয়। ওটা 2D হয়, আর কেন 3D হয় সেটা একটু বলি। দৈর্ঘ্য আর প্রস্থ থাকে হচ্ছে আমাদের টেলিভিশনে, ওখানে কোনো উচ্চতাটা থাকে না। বাট আমরা যখন 3Dটা দেখি, তখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকে, জন্যই আমরা দেখি যে জিনিসটা কাছাকাছি চলে আসতেছে। কারণ ওটা আমি দেখতে পাচ্ছি যে লাইভ আমার কাছাকাছি চলে আসতেছে। তো এটাই আসলে উচ্চতাটা।
কারণ আচ্ছা দেখো, এখন ইট, বই, তোমার সামনে যে বইটা আছে, ম্যাচ বক্স, কাঠের টুকরো, এগুলো সবগুলোই হচ্ছে 3D জিনিস, বা আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চ আছে, 3D তিনটা জিনিস আছে। দেখো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটা জিনিস আছে। এই কারণে আসলে 3D বলা, 3D মানে হচ্ছে 3 ডাইমেনশনাল। এত কিছু বুঝতে হবে না, জাস্ট বোঝো যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আচ্ছা, এখন স্থান বলতে হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তা বুঝি। মানে তুমি যদি একটা ইট ধরো যে একটা মাটির মধ্যে রাখছো বা ভূমির উপরে রাখছো, ওই ভূমিটা মধ্যে ইটটা কতটুকু জায়গা বিস্তৃত করে রাখছে, বা জায়গাটা হচ্ছে তোমার অকুপাই করে রাখছে, বা যতটুকু জায়গা দখল করে রাখছে, সেটাকে হচ্ছে আমরা বলি ওর স্থান। যেমন তোমাকে যদি এখন বলা হয় তোমার স্থান কি, বা এখন যদি আমাকে বলা হয় আমার স্থান কি, আমি বলবো যে আমি এখন ঢাকার আজিমপুরে আছি, আমার স্থান হচ্ছে এই জায়গায় আজিমপুরে, আমার বাসার চেয়ারের মধ্যে বসে তোমাদের ক্লাস নিচ্ছি। এখন যদি আমি যদি এখন মনে করি যে রাস্তার ধারে গিয়ে এখন চা খেতাম, তাহলে আমি বলতাম যে আমার স্থান হচ্ছে ওই যে রাস্তার ধারে চা খাওয়ার ওই দোকানটাতে। ঠিক আছে? So, স্থান বলতে আসলে যে জায়গাটা আমি দখল করে রাখতেছি, যে জায়গাটা আমি জাস্ট আমি দাঁড়াইছি, আমার উপরে থেকে দাঁড়াতে পারতেছে না, তো এই জায়গাটাই হচ্ছে আমার স্থান। আচ্ছা, এরপরে আমরা যেহেতু স্থান পড়ে ফেলছি, এখন আমরা বুঝবো তল কি। আচ্ছা, তল হচ্ছে, দেখো যে এইখানে আমাদের বলছে যে আমরা আবার বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে আমরা তলের ধারণা পাই, যেমন ইট টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠ। ইট ইটের 6টি পৃষ্ঠ আছে, তো পৃষ্ঠ আর তলের মধ্যে কোনো পার্থক্য নাই। তো দেখো, মনে করে এই যে ইট, এই ইটটা আমার এই যে এইটুকু হচ্ছে একটা পৃষ্ঠ বা তল, এইটুকু হচ্ছে একটা পৃষ্ঠ বা তল, এই জায়গাটা হচ্ছে একটা পৃষ্ঠ বা তল। চিন্তা করো, এই দিকে আর একটা আমার নিশ্চয়ই কিছু একটা ছিল, সো ওইটা হচ্ছে একটা পৃষ্ঠ, আবার এইটার ঠিক বিপরীত পাশে ওপাশে একটা ছিল, আর দেন নিচেও একটা আছে। ঠিক আছে? তো দেখো, এই যে এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে ছয়টা, তো 6টা পৃষ্ঠ বা 6টা তল থাকে আমাদের ইটের মধ্যে। সো প্রত্যেক পৃষ্ঠই এক একটি তলে, যেটা বললাম যে তল এবং পৃষ্ঠের মধ্যে কোনো পার্থক্য নাই। সো প্রত্যেক পৃষ্ঠই এক একটি তল নির্দেশ করে। এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে, সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। এই জিনিসটা একটু বুঝি, এটা একটু জটিল বিষয়, জটিল, কিন্তু আমি তোমাদেরকে ইনশাল্লাহ সহজভাবে বুঝাই দেবো। সো একটু আগে আমরা পড়লাম যে এটা হচ্ছে 1 নাম্বার তল ধরো, বা 1 নাম্বার পৃষ্ঠ, আর এটা হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠ। সো এক, আমি বলছি সবাই মিউট করে থাকবা প্লিজ, কেউ কথা বলবা না। ওকে। সো দেখো, এটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠ, এই জায়গাটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠ, এটা হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠ। এই দুইটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? মিলিত হয়েছে কিন্তু আমার এই জায়গায় গিয়ে, এই যে যে জায়গায় আমি দাগ দিচ্ছি, এই জায়গায় গিয়ে কিন্তু আমাদের মিলিত হয়েছে। তো যে জায়গায় গিয়ে মিলিত হয়েছে সেটাকেই আমরা বলি হচ্ছে ধার। তার মানে কি, এটা আমার একটা ধার। সেম, এটা যদি একটা পৃষ্ঠ হয়, এটা হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠ আমি বলতেছি। সো 1 এবং 3 নাম্বার পৃষ্ঠ কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই জায়গায় গিয়ে মিলিত হয়েছে। আবার মনে করো, যদি আমি নিচে, আমার যে আমি নিচে একটা বলছিলাম যে পৃষ্ঠ আছে, ওইটা ধরো যে আমি 4 নাম্বার দিচ্ছি, আর এই বাম পাশে একটা ছিল সেটা হচ্ছে 5 নাম্বার দিচ্ছি, আর ওই পিছনে একটা আছে সেটা ধরো যে 6 নাম্বার আছে। সো এই যে 6টার কথা বলতেছি, ধরো 1 আর 4-এর যে কমন জায়গাটা আছে, বা এক জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাটা হচ্ছে এইটা, সো এইটা একটা কিনারা। আবার সেম 1 আর 5 মিলিত হচ্ছে এই জায়গায়, এটা একটা কিনারা। সেম 5 এবং 2 হচ্ছে আমার মিলিত হয়েছে এই জায়গায়, এটা হচ্ছে একটা কিনারা। এরকম করে আমরা অনেকগুলো কিনারা পাই। সো এইখানে আমি দেখতে পাচ্ছি 4টা কিনারা আছে, ওপাশে যাওয়ার পর দেখতে পারবো আমি আবার 3টা আছে, এই পাশে আবার 3টা আছে। সো এরকম করতে 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 আমরা যোগ করে পাবো এটার মোট কিনারা কতগুলো। আচ্ছা, সো এখন বলছে এই ধার বা কিনারা হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ। রেখা কি সেটা আমরা পরে পড়বো। রেখার হচ্ছে প্রতিরূপ, মানে রেখা বলা হয় এটাকে, রেখা বলতে পারি। রেখা হচ্ছে, মনে করো আমি দুটা বিন্দুর মধ্যে, এটা আমি আবার রিমুভ করতেছি, এই জায়গায় আমাদের কাজ। ধরো আমি দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বলতেছি, ধরো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটোর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমার রেখা। রেখার সংজ্ঞা আমরা আবার সামনে গিয়ে দেখতে পারবো। আপাতত এটাই বুঝে নাও যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্বটাই হচ্ছে একটা রেখা বলা হয়। তো রেখাকে আমি বলতেছি এখন এরূপ 3টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে মিশেছে এই গুলোতে এমন ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে যার শুধু অবস্থান আছে। আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এ আসসালামু ধরনের, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানই আমাদেরকে বিন্দুর ধারণা দেয়। পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর আসসালামু প্রতীকী। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বিন্দু কেবল অবস্থান নির্দেশ করে। আচ্ছা, একটু আগে আমরা পড়ছি যে অবস্থান বা স্থান কাকে বলে। স্থান এবং অবস্থান দুটো কিন্তু সেম জিনিস। সো স্থান আছে, স্থান আছে, এমন আমার 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 স্থান আছে, তোমাদের স্থান আছে, আমি যে ল্যাপটপে ক্লাস নিচ্ছি বা আমি যেখানে ক্লাস নিচ্ছি সেটা একটা স্থান আছে। সো ইটের একটা স্থান ছিল, সো সেটাকে আমরা বলতেছি অবস্থান। অবস্থান এবং স্থান দুটাই সেম জিনিস। কিন্তু আমরা একটু আগে ইটের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, উচ্চতা পাইছি, কিন্তু আমাদের এই যে বিন্দু যেটা পড়তেছি, বিন্দু মানে কি একটা ডট, এই যে একটা ডট, এর অবস্থান আছে, এটার অবস্থান আছে, অবস্থান আছে, কিন্তু এর কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। দৈর্ঘ্য নাই,
প্রস্থও নাই এবং উচ্চতাও নাই, জাস্ট ওর অবস্থান আছে। তো তোমাদেরকে পরীক্ষায় যদি সত্য মিথ্যা আসে, সত্য মিথ্যা কি, সত্য মিথ্যা মানে হচ্ছে যে তোমাকে একটা প্রশ্ন করলো, জাস্ট তোমাকে পাশে সত্য অথবা মিথ্যা লিখতে হবে। সত্য মিথ্যা হচ্ছে মানে অনেক বেশি আসে আমাদের ক্যারেট কলেজের এক্সামিনেশনে। তো সত্য মিথ্যা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বিন্দুর অবস্থান আছে, এটা সত্য হবে নাকি মিথ্যা হবে, এটা অবশ্যই সত্য হবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে বিন্দুর দৈর্ঘ্য আছে অথবা বিন্দুর প্রস্থ আছে অথবা বিন্দুর উচ্চতা আছে, যে কোনো তিনটার একটা দিল অথবা তিনটাই দিল, ধরো যে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, তিনটাই দিল, তখনও তোমার মিথ্যা হবে। যদি তোমাদেরকে এভাবে বলে যে বিন্দুর অবস্থান এবং দৈর্ঘ্য আছে, এই কথাটা যদি থাকে, তো আমি তো জানি যে অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য নাই, সো এটা তখন হয়ে যায় মিথ্যা। সো সত্য মিথ্যার একটা বিষয় আমি বলি, এর সাথে সাথে আমি সত্য মিথ্যার বিষয় বলি। সত্য মিথ্যা আমি কিভাবে নির্ণয় করতে পারি? সত্য মিথ্যা, সত্য মিথ্যা আমি নির্ণয় করতে পারবো হলো, সত্য তখনই হবে, সত্য তখনই হবে যখন পুরোপুরি সত্য হবে। পুরোপুরি সত্য হবে কিভাবে বলি? দেখো, আমি যখন বলতেছিলাম যে বিন্দুর অবস্থান আছে, বিন্দুর অবস্থান আছে মানে এটা পুরোপুরি সত্য। কিন্তু আমি যখন বলতেছি যে বিন্দুর অবস্থান এবং দৈর্ঘ্য আছে, তাহলে কিন্তু এটা পুরোপুরি সত্য হলো না, কারণ বিন্দুর অবস্থান আছে, বিন্দুর কিন্তু কোনো দৈর্ঘ্য নাই। তো মিথ্যা কাকে বলে? মিথ্যা হচ্ছে কিঞ্চিত যদি ভুল হয় সেটা মিথ্যা হবে তখনই যখন শুধু মাত্র একটি, সরি, শুধুমাত্র একটি, ধরো যে তুমি একটি তথ্য বলতে পারো বা একটি ইনফরমেশন বলতে পারো, মিথ্যা হবে। সো তোমাকে যদি জাস্ট বলে যে হচ্ছে বিন্দুর দৈর্ঘ্য আছে, এটা তো পুরোপুরি মিথ্যা, পুরোপুরি মিথ্যা হইতেই পারে, সো ঠিক আছে, সেটা মিথ্যা এমনি বললো। কিন্তু যখন বলবে যে বিন্দুর অবস্থান এবং দৈর্ঘ্য আছে, তখন কিঞ্চিত সত্য কিঞ্চিত মিথ্যা, মানে হাফ সত্য হাফ মিথ্যা। সো হাফ মিথ্যা হওয়ার কারণেই এটা মিথ্যা। পুরোপুরি মানে 100% সত্য না হওয়া পর্যন্ত সে সত্য আমি ডিক্লেয়ার করতে পারবো না। বুঝা গেছে? আচ্ছা। সো এখন আমরা পড়বো হচ্ছে রেখা, রেখাংশ ও রশ্মি। সো রেখা দেখতে পাচ্ছি, রেখাংশ দেখতে পাচ্ছি, রশ্মি দেখতে পাচ্ছি। সো বাংলায় তোমরা যখন সন্ধি পড়বা, বাংলা গ্রামারে আমরা সন্ধি পড়বো। সন্ধিটা কি? সন্ধি হচ্ছে, মনে করো যে স্বরবর্ণর সাথে স্বরবর্ণ যোগ করে আমি একটা ইয়ে পাই, বা ধরো যে এই রেখাংশ যেটা পাচ্ছি, রেখাংশটা চিন্তা করো, রেখাংশের মধ্যে রেখা একটা বিষয়, অংশ একটা জিনিস। রেখা একটা জিনিস, অংশ একটা জিনিস। তো আমরা তো ফার্স্ট অফ অল রেখাটা পড়বো। তো রেখাটা কি? রেখাটা হচ্ছে যে কাগজের উপর এ ও বি দ্বারা নির্দেশিত দুইটি বিন্দু বিবেচনা করি, বিন্দু দুটির উপর একটি স্কেল থেকে রেখে এ থেকে বি পর্যন্ত দাগ টানি, এ বি একটি সরলরেখার অংশের প্রতিরূপ, অর্থাৎ এ বি একটি রেখাংশ। তো আমাদেরকে রেখাংশের কথা বলতেছে। তো রেখাংশ হচ্ছে এ এবং বি। এ বি যেটা আছে, এ বি আমার যে 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 হচ্ছে মধ্যবর্তী, মানে স্যার, দুটো বিন্দু, ওয়েট একটু দ্বারা শেষ করি আমি। দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা আসলে রেখা বলি। একটু আগে আমি বললাম না রেখার সংজ্ঞা, রেখার সংজ্ঞা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা রেখা বলতেছি। সো কে কথা বলতেছিল একটু হ্যান্ড রেজ করবা, তোমাদের সামনে দেখতে পারবা যে রেইজ হ্যান্ড একটা অপশন আছে। সো রেইজ হ্যান্ড করবা, ঠিক আছে, তখনই আমি তোমাদেরকে সুযোগ দিব। ঠিক আছে, সো রেইজ হ্যান্ড করবা, তারপরে আমি সুযোগ দিব তাকে যে কথা বলবা। সো সবাই একটু দেখো, তোমাদের সামনে রেইজ হ্যান্ড অপশনটা আছে। যারা যারা নতুন আমরা অনলাইন ক্লাস করতেছি তাদের জন্য একটু টাফ, ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাব। ওকে। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি জাহিয়ান হ্যান্ড রেজ করছো। জাহিয়ান, বলো। I joined a few minutes ago. I am from English version. So, is ওকে, this ইউ আর English ফ্রম ইংলিশ version? ভার্সন, আই এম অলসো ফ্রম ইংলিশ ভার্সন। আমি হচ্ছে ক্লাস ছোট থেকে আসলে ইংলিশ ভার্সনে পড়ছি, তো সমস্যা নেই। আজকে হচ্ছে যেহেতু তোমরা কম্বাইন্ড একটা ক্লাস চলছে, সো আজকে হচ্ছে একটু কষ্ট করে নাও, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন আলাদা ক্লাসেই নেওয়া হবে। বুঝতে পারছো জাহিয়ান? Yes, sir. And জাহিয়ান, it তোমার বাসা কোথায়? Borishan. বরিশালে, ওকে। আচ্ছা, ঠিক আছে, বরিশাল অনেক সুন্দর Is একটা this, জায়গা। তানিয়া, আনিতা। sir, is this Actually, class I'm not or class Tanya eight? Anita. I'm Junaina Skin Ohi. So you can call me Junaina. And actually, I joined at 15. That's why I cannot understand anything. And ওকে, I'm from English version. ওকে, ইংলিশ ভার্সন। তুমি কোথা থেকে বলছো, কোথায় বাসা তোমার? G. From Bogura, my school's name is Millennium Scholastic School and College.
মিলেনিয়াম স্কলাস্টিক, আচ্ছা মিলেনিয়াম স্কলাস্টিকে আমার একটা ফ্রেন্ড পড়তো পাবনা ক্যাডেট কলেজে, তোমাদেরই টিচার সুবিত, ওর সাথে যদি তোমার কখনো পরিচয় হয়ে থাকে তাহলে। আমি হচ্ছে রংপুরে মিলেনিয়ামে পড়তাম, তুমি হচ্ছে বগুড়ায় মিলেনিয়ামে পড়তেছো, সো আমাদের স্কুলের নামের অনেক মিল আছে। আমি ক্লাস 6 পর্যন্ত মিলেনিয়াম স্টার্সে পড়তাম, রংপুরে মিলেনিয়াম স্টার্সের নাম শুনছো তানিয়া? আমার নাম তানিয়া না, সরি, আমার নাম জুনায়না। হ্যাঁ জুনাইনা। সো তুমি শুনেছো রংপুরে নো। মিলেনিয়াম স্টার্সের নাম? নো। আচ্ছা ঠিক আছে। সো আমার আমার স্কুলে ছিল ইংলিশ ভার্সন। তো যাই হোক, তোমরা যেহেতু লেটে জয়েন করেছো তোমাদের জন্য একটা সুবিধা আছে, সেটা হলো যে আমি ক্লাসে রেকর্ডিং করছি। সো ক্লাস শেষে তোমরা একটা রেকর্ডিং পেয়ে যাবে, সো সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাসটা করতে পারবা। ওকে, Sir, is this class 5 or class 6? দিস ইজ ফ্রম ক্লাস 6। ওকে, I'm from class 5. সমস্যা নাই, নেক্সট দিন আমরা হচ্ছে আলাদা আলাদা করে করবো। আপাতত তোমরা হচ্ছে ধারণাটা নাও, ঠিক আছে? স্যার, জি বলো। স্যার, জি বলো। ক্লাস 5 কি পড়ানো হবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের এটা আপাতত প্ল্যান আছে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আপাতত আমরা ক্লাস পড়ি। সো দেখো, সো এ বি হচ্ছে সরলরেখা। সো দেখো এ বি হচ্ছে আমাদের, যেহেতু একটা সরলরেখার কথা বলা হচ্ছে, মানে রেখাংশ বলতে হচ্ছে, সরলরেখা আমরা বলতে পারবো না, রেখাংশ বলবো। সো এ বি হচ্ছে একটা রেখাংশ। কারণ কি এ বি রেখাংশ বলতে পারি, এই কারণে আগে আমাকে তো রেখা বুঝতে হবে, রেখাটা কি। রেখা হচ্ছে এ বি। দেখো খেয়াল করে যে এখানে একটা অ্যারো দেওয়া আছে, আমরা অ্যারো মানে কি, আমরা মনে করো যারা কম্পিউটার গেমস খেলে থাকি, তো আমাদের কম্পিউটার গেমসের কিবোর্ডে দেখতে পারবা যে এরকম কিছু একটা দেয়া থাকে, এরকম কিছুটা দেয়া থাকে। তো যখন আমরা দৌড়াই, তখন আমরা যখন এইটা টিপি, তার মানে কি আমরা সামনে আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, মানে এটা থামতেছেই না। সো বেসিক্যালি এই যে অ্যারোটা দেয়া আছে, মানে এটা চলতেছে চলতেছে চলতেছে, এটার কোনো শেষ নাই। ঠিক আছে, সেম বি চলতেছে চলতেছে চলতেছে, এটার কোনো শেষ নেই। সো এ বি আমাদের একটা রেখা, যখন আমাদের দুইটা প্রান্ত বিন্দু বা দুইটা, যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য বলতেছি, দুইটা এন্ড পয়েন্টস যখন আমাদের শেষ হবে না, দুটা এন্ড পয়েন্টস যখন আমাদের লিমিটেড হবে না, ওই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো রেখা। এখন ওই রেখাটাকে ধরো, যে এই রেখা আছে আমার, এটা রেখা, ওই রেখা থেকে আমি এইখান থেকে একটা বিন্দু নিচ্ছি, এখান থেকে একটা বিন্দু নিচ্ছি, দুটা বিন্দু নেয়ার পরে আমি এই জায়গায় দুটো নাম দিচ্ছি এ বি। সো দেখো রেখা থেকে আমি রেখাংশটা কেটে নিচ্ছে, রেখাংশ কি, রেখা থেকে আমি একটা অংশ কেটে নিচ্ছি। সো এটা ধরো একটা রেখা ছিল সিডি, সেখান থেকে আমি এ বি একটা অংশ কেটে নিচ্ছি, সো এটা হচ্ছে আমার রেখাংশ। সো রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য হচ্ছে, রেখা আমাদের কোনো শেষ থাকবে না, এটার কোনো অন্ত নাই, এটা চলতেই থাকবে, অনন্তকাল পর্যন্ত চলে থাকবে। আর রেখাংশ হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা জায়গার মধ্যেই থাকবে। সো সেখান থেকে আমরা বলতে পারি, যেহেতু আমাদের রেখাংশের কোনো রেখাংশ হচ্ছে নির্দিষ্ট, তাহলে রেখাংশের হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এই যে খেয়াল করে দেখো, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। কারণ কি, আমি ধরো যে এই জায়গা থেকে কেটে নিলাম, তো এইটুকু ধরো আমি বলতেছি 5 সেন্টিমিটার, সো আমি এটা বলতে পারতেছি যে এটা একটা দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। বুঝা গেছে? সো এখান থেকে আমি একটা রেখাংশ কেটে নিতে পারতেছি। আবার সিডিটা হচ্ছে আমার একটা রেখা, আমি এটার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য পাচ্ছি না। কারণ কি, আমি তোমাদেরকে একটু আগে বললাম অ্যারো দেওয়া মানে এটা চলতে আছে চলতে আছে চলতে আছে, এটা তো শেষ নাই, যেখানে কোনো শেষ নাই আমি স্কেলটা গিয়ে কোথায় বসাবো বলো, যদি কোনো শেষ না থাকে। সো সেটাই হচ্ছে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এখন আমাদের রশ্মি কি, রশ্মি বা রে, ইংলিশে হচ্ছে রে, বাংলায় হচ্ছে রশ্মি। রশ্মি হচ্ছে এমন একটা জিনিস যে তুমি একদিকে হচ্ছে তোমার শেষ আছে, বাট অন্যদিকে তোমার কোনো শেষ নাই। একটু আগে তোমাদেরকে আমি কিবোর্ডের অ্যারো কির কথা বলতেছিলাম, সো দেখতে পারবা ওগুলো সবগুলো হচ্ছে রে বা রশ্মি। খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি বলি যে এখান থেকে শুরু করে নিচে পর্যন্ত আমার কোনো ঠিক নেই, বাট আমার উপরে দেখো জায়গা আছে, সেম বাম পাশে আমার কোনো আর বাড়বে না, ডান পাশে আমার বর্ধিত হইতে থাকবে। যদিও বর্ধিত হয়ে থাকবে, বাট কতটুকু বর্ধিত হবে এটা আমি জানি না, যেহেতু আমি জানি না কতটুকু বর্ধিত হবে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। সো রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য হচ্ছে, রশ্মি এবং রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, বাট রেখাংশের আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তারপরে একটু আগে আমরা বললাম যে অ্যারো দেওয়া আছে, মানে আমাদের দুই দিকে হচ্ছে চাইতে থাকবে রেখার ক্ষেত্রে। তো সেটাই বলছে যে একটি রেখার প্রান্ত বিন্দু নেই, ইংলিশে হচ্ছে এন্ড পয়েন্ট নেই। এন্ড পয়েন্ট কেন নেই? কারণ দুই দিকেই হচ্ছে আমার অ্যারো দেওয়া আছে, দুই দিকে চলতে থাকবে। সো দ্যাটস ওয়াই প্রান্ত বিন্দু নেই। প্রান্ত মানে কি, আমরা বলি না যে আমরা নদীর প্রান্তে দাঁড়ায় আছি, নদীর প্রান্ত বলতে কি, নদীটা তোমার মনে করো যে যখন আমরা, নদীটা থাকে মনে করো পানি এই জায়গায়, আমাদের এই জায়গায় হচ্ছে মাটি। সো নদীটা শেষ হয়েছে এই জায়গায়, সো এই জায়গায় যখন আমরা দাঁড়ায় থাকি, সেটাকে বলি আমরা নদীর প্রান্ত বা নদীর পার বা নদীর ধার, যেটাই বলো। সো নদীর প্রান্ততে দাঁড়ায় থাকলে আমরা বলতে পারি নদীটা শেষ হয়ে গেছে। কিন্তু রেখার তো কোনো শেষ নাই, আমি তোমাদেরকে আগে বলছি রেখার কোনো শেষ নাই, দ্যাটস ওয়াই রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখাংশের আবার প্রান্ত বিন্দু আছে, কেন? কারণ আমরা তো রেখাংশ বলছি যে এটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বা নির্দিষ্ট আমাদের লেন্থ আছে, নির্দিষ্ট আমাদের তোমার দৈর্ঘ্য আছে। সো দ্যাটস ওয়াই রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে, দুইটি প্রান্ত বিন্দু আছে, মানে এখান থেকে শুরু করে এই জায়গায়, সো দুইটা বিন্দু, একটা হলো এ বিন্দু, একটা হলো বি বিন্দু, তো দুইটা প্রান্ত বিন্দু আছে। আবার রশ্মিতে আসো,
একটি রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে। একটু আগে আমি এই জায়গায় দেখো নামকরণ করলাম যে এ দেখো বাম পাশে আর বাড়বে না, বি কিন্তু বাড়তি আছে বাড়তি আছে। সো আমাদের জাস্ট একটা প্রান্ত বিন্দু আছে, মানে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, আরেক জায়গায় গিয়ে কিন্তু কোনো আমি শেষ পাবো না। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি একটি রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে। আচ্ছা, এই গেল আমাদের রশ্মি, রেখাংশ, রেখা। বইয়ে আরো অনেক কিছুই আছে, আমরা একটু পরে আসবো। আমি একটু নিজে থেকে তোমাদেরকে বলি। ধরো এটা একটা রশ্মি। সো এই রশ্মিটার নাম দিচ্ছি আমি এবি। সো এবি হলো একটা রশ্মি, এই একটা রশ্মি বা রে, ইংলিশে যারা আছে তাদের জন্য রে, রে, বাংলা যারা আছে তাদের জন্য হচ্ছে রশ্মি। তো আরিয়ান ভাইয়া একটু মিউট করো, তোমার ওখান থেকে একটু সাউন্ড আসতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো। সো এবি হচ্ছে একটা রে। সো রে বা রশ্মি যেটাই বলো। সো এ যে জায়গাটা আছে সেই জায়গা থেকে যদি আমি আরেকটা রে নিয়ে যাই বা একটা রশ্মি নিয়ে যাই, সেটার নাম যদি আমি দিই সি, তাহলে বি এ সি একটা কোণ তৈরি করে, একটা অ্যাঙ্গেল তৈরি করে থাকে। সো এটা আমরা সবাই জানি, বাট আমরা একটু নির্দিষ্টভাবে জানতে পারবো। আমাদেরকে যদি বলে এখন অ্যাঙ্গেলের ডেফিনেশন কি, বাংলা যদি বলে যে রশ্মির সংজ্ঞা কি, আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে একটা বিন্দু থেকে উৎপন্ন দুইটি রশ্মি মিলে যে জিনিসটা তৈরি করে সেটাই হচ্ছে আমার কোণ। বা আমি যদি ইংলিশে বলি যে ফ্রম ওয়ান পয়েন্ট টু রেস আর ইভলভড অ্যান্ড প্রডিউসেস আ কি অ্যান অ্যাঙ্গেল, আ হবে না অ্যান অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? সো প্রডিউসেস অ্যান অ্যাঙ্গেল। সো একটা বিন্দু থেকে বা একটা পয়েন্ট থেকে, ইংলিশে যদি বলে একটা পয়েন্ট, বাংলা যদি বলি একটা বিন্দু, সেটা হলো এ। এই এ থেকে এ বি গেছে, আবার এ থেকে এসি গেছে, দুটা এক জায়গায় মিলিত হয়েছে, দুটার কিন্তু মিড পয়েন্ট এক জায়গায়, দুটায় এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। সো ওই জায়গাটাই হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করতে পারছি, সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, যে কোনো কোণ হতে পারে। আচ্ছা, এটা গেল কোণ। এই যে দেখো এখানে লেখা আছে যে একই সমতলে দুইটি রশ্মি, একটু আগে বললাম দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হচ্ছে, যে একটু আগে মিলিত হচ্ছে মিট করতেছে, হলে কোণ তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের কোণের সংজ্ঞা। এখন কোণের দেখা যাচ্ছে এ বি একটা বাহু, বাহু মানে কি সাইড, এ বি একটা সাইড অথবা বাহু, আমি ইংলিশে লিখতেছি বাংলা লিখতেছি, সমস্যা হবে না ইনশাল্লাহ। সো সাইড অ্যান্ড বাহু। আবার এসি হচ্ছে আরেকটা সাইড অথবা বাহু, তুমি যেটা বলতে চাও সেটাই হবে, সমস্যা নেই। সো আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা রের কয়টা সাইড আছে, কয়টা বাহু আছে, তা আমরা বলতে পারবো না কয়টা, দুইটা। বা এখন সত্য মিথ্যাতে আসলো যে একটি আহ কোণের তিনটি বাহু আছে, তখন কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, একটি কোণে কিন্তু তিনটি বাহু নেই, একটি কোণে কিন্তু জাস্ট দুইটি বাহু আছে। তো সবাই এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। আমি পরে আবার আসবো সরল কোণ। সরল কোণ কি? সরল মানে আমরা জানি যে হচ্ছে যে ভোলা ভালা বা এটা কিছু, বাট এই ক্ষেত্রে আসলে সেটা না। আমরা একটু আগে রেখা পড়ছিলাম না, রেখা, রেখাকে আসলে আমরা সরল রেখা বলতেছিলাম, যে রেখাকে কিন্তু আমরা সরল রেখাও বলতে পারি। ঠিক আছে, এই যে দেখো একটু আগে লেখা আছে সরল রেখার কোনো প্রস্থ নেই, রেখাকে আমরা একটু আগে সরল রেখাও পড়ে আসছি। তো সরল রেখারই কোণ হচ্ছে সরল কোণ। সরল কোণটা কি? ধরো একটা বিন্দু, আমরা তো একটু আগে বললাম যে এক বিন্দু থেকে দুইটা বাহু চলে যাচ্ছিল বা দুইটা রশ্মি চলে যাচ্ছিল, সেটাকে আমরা কোণ বলতেছিলাম। তার মানে সরল কোণ এক ধরনের কোণ, কিন্তু দুইটা বিপরীত মুখী, ধরো এই পাশে একটা আমি দিলাম, এটার নাম দিচ্ছি আমি এসি বা এবি ধরলাম, ধরো এটার ঠিক বিপরীত পাশ কোনটা? এই পাশটা। সো এই পাশে যদি আমি আরেকটা রশ্মি আঁকি, তো দুইটা বিপরীতমুখী রশ্মি যদি আমি তৈরি করি, তাদের মধ্যবর্তী যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার সরল কোণ, যার ভ্যালু হলো 180 ডিগ্রি, যার মান হলো 180 ডিগ্রি। বুঝা গেছে? এটাই লিখছে, দেখো খেয়াল করে, যে এবি রশ্মির প্রান্তবিন্দু এ এ থেকে এবি এর বিপরীত দিকে এসি রশ্মি আঁকা হয়েছে। ঠিক আছে, ঠিক বিপরীত দিকে আঁকা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সরল কোণ। তো সরল কোণ হচ্ছে, সরল কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। তোমাদেরকে যদি পরীক্ষার সংজ্ঞা দিয়ে থাকে তখন কি লিখবা? লিখবা হচ্ছে দুইটি পরস্পর বিপরীত রশ্মি যাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। বুঝা গেছে? আচ্ছা, স্যার, এটা অবটিউস অ্যাঙ্গেল না? না এটা অবটুজ অ্যাঙ্গেল না, এটাকে তুমি ইংলিশে বলবা স্ট্রেইট অ্যাঙ্গেল। স্ট্রেইট স্যার, অ্যাঙ্গেল। এই স্ট্রেট অ্যাঙ্গেল হলে তো একটা লম্বা দাগ থাকে। যেটা লম্বা দাগ থাকে সেটাকে বলা হয় হচ্ছে রাইট অ্যাঙ্গেল। বুঝা গেছে? না না স্যার, এটা না, মানে একটা লাইন দিবেন আর একটা উপর দিয়ে সোজা বরাবর একটা, এ পাশেও 90 ডিগ্রি, এ পাশেও 90 ডিগ্রি, এটা স্ট্রেট তুমি অ্যাঙ্গেল বলতেছো না? এইটার কথা বলতেছো না ভাইয়া? এই যে এটার কথা বলতেছো না, এইরকম কিছু একটা বলতেছো তাই তো? এটাই বলতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন একটা কথা বলি, আমি বলি দেখো, তুমি ফার্স্ট অফ অল ড্র করবা হচ্ছে এইটা, যেটা ড্র করছো সেটাই হচ্ছে 180 ডিগ্রি। বাট তুমি যখন এইরকম একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছ,
তখন এই অ্যাঙ্গেলটাই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে 90 ডিগ্রি এই পাশে আর একটা হচ্ছে 90 ডিগ্রি এই পাশে। সো তোমাকে যদি কখনো কেউ বলে যে স্ট্রেট অ্যাঙ্গেল ড্র করতে, তখন তোমাকে অবশ্যই এটা বাদ দিয়েই আসলে ড্র করা উচিত। ঠিক আছে? বাট তুমি ধরো এটা সহজেই ড্র করো, ওই ক্ষেত্রে ধরো আমি এটা নাম দিলাম, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো এটা নাম দিছি আমি এ, বি, সি, আর এখানে দিলাম ডি। তোমাকে যখন বলবে যে স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা, তখন তোমাকে বলতে হবে এবিসিটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। কিন্তু তোমাকে যদি বলে যে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ও কোনটা, তখন এবিডিটা অথবা ও আচ্ছা আচ্ছা। সিবিডিটা। বুঝা গেছে? এবার বুঝতে পারছো? সো ও তুমি মনে করো, আচ্ছা। একটু আগে যে বললা যে অবটুস অ্যাঙ্গেলের কথা বললা না, তো অবটুস অ্যাঙ্গেল আমি কিন্তু এভাবে ড্র করতে পারবো। অবটুস অ্যাঙ্গেল বাংলা ভার্সনের জন্য আমি বলতেছি, বাংলা ভার্সনের জন্য হচ্ছে তুমি মনে করো যে থ্যাংক এই, ইউ স্যার। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, সমস্যা নেই। ধরো যে এটা হচ্ছে তোমার সরল কোণ আছে, এই সরল কোণটাকে জাস্ট তুমি এইভাবে দিয়ে দিলা। ধরো যে এটা ধরো আমার এই পাশে হলো 60 ডিগ্রি, এই পাশে ধরো তোমার 120 ডিগ্রি হবে, কারণ কি সরল কোণের টোটালটার মান হচ্ছে আমার 180 ডিগ্রি। সো দেখো যে এই পাশে 60 ডিগ্রি আর এই পাশে 120 ডিগ্রি, দুটা মিলাই হচ্ছে আমার 180 ডিগ্রি। ঠিক আছে? সো 60 ডিগ্রি আর 120 ডিগ্রি দুটা মিলাই হচ্ছে আমার 180 ডিগ্রি তৈরি করতেছে। সো 120টা যখন থাকতেছে, সেটাকে আমরা বলি অবটুস অ্যাঙ্গেল, আর 60 ডিগ্রিকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। বাট আলটিমেটলি জিনিসটা টোটালটাই হচ্ছে আমার স্ট্রেট অ্যাঙ্গেল। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে শব্দটা আগে আমরা বুঝি, সন্নিহিত বলতে কি। নিহিত, সন্নিহিত দুটা মিলে হচ্ছে আসলে সন্নিহিত, মানে নিহিত এবং সৎ মিলে হচ্ছে আমার সন্নিহিত ধরেছে, মানে সৎ যোগ নিহিত। তো সন্নিহিত মানে কি? মনে করেন আমি দাঁড়ায় আছি, আমার পাশে একজন দাঁড়ায় আছে, আমি ওকে বলবো আমার সন্নিহিত মানুষ। কেন? কারণ ও আমার পাশে দাঁড়ায় আছে। সো কোণের ক্ষেত্র সেম, যে একটা কোণের পাশে যে থাকবে সেটাকে আমরা বলবো সন্নিহিত কোণ। বুঝা গেছে? একটা কোণের পাশে যে কোণটা থাকে সেটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। সো এই যে দেখো একটু আগে আমরা যেটা ড্র করছি এটাই আসলে সন্নিহিত কোণ। দেখো 60 ডিগ্রির পাশেই 120 ডিগ্রি দেখতে পাচ্ছি, এই দুটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। বা এই ছবিতে খেয়াল করে দেখো, সিএডি এর পাশে পাশেই হচ্ছে বিএসি। সো এটাকে আমরা আবশ্যক দেখেছে তো, সন্নিহিত কোণ বলতে পারি। আমার উপরে যে দড়িতে দিছে। সবাই মিউট করে থাকে একটু। আচ্ছা দেখো, সো তুমি সিএডি এর পাশে যে বিএসিটা আছে এটা হচ্ছে সন্নিহিত কোণ। সো এখানে বলে দেওয়া হচ্ছে যে যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। আমি তো তোমাদেরকে নর্মাল সংজ্ঞা দিছি, এখন এখানে কি কি বলতেছে দেখো, আমি যেগুলো যেগুলো দাগা রাখতেছি। দুইটি কোণ একই শীর্ষবিন্দু, এটা গোল করতেছি, শীর্ষবিন্দুটা হয় এবং কোণদ্বয় সাধারণ বাহু, এই দুইটা জিনিস আমরা একটু বুঝবো। সাধারণ বাহু কি আর শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে ওই যে কমন বিন্দু যেটা দেখতে পাচ্ছি, ওটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারি। সো এখানে সি এ ডি, খেয়াল করে দেখো, সি এ ডি আর বি এ সি, দুই জায়গায় আমার এ আছে, দুই জায়গায় আমার এ জিনিসটা আছে। তো দুইটি কোণের একই শীর্ষবিন্দু, তো দুইটা শীর্ষবিন্দুই হচ্ছে এ। শীর্ষবিন্দু মানে হলো কমন বিন্দু। দুইটা কোণের সিএডি এরও কমন মানে একটা বিন্দু হলো এ, বিএসি এরও একটা বিন্দু হচ্ছে এ। সো দুইটার কমন বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, মানে কমন বিন্দুকে আমরা বাংলায় বলে হচ্ছে শীর্ষবিন্দু। এবং কোণ দ্বয় সাধারণ বাহু। সাধারণ বাহুটা কি? সাধারণ বাহু হচ্ছে দুইটা কোণের কমন বাহু, কমন সাইড। খেয়াল করে দেখো, বিএসি তো এসি হচ্ছে একটা সাইড, আবার সিএডি তেও এসি একটা সাইড। মনে করো আমি যদি শুধুমাত্র বিএসি আঁকতাম, ধরো এটা বি এ সি আঁকতাম, আমাকে যদি এখন সিএডি বলতে বলে, আমি আবার এই জায়গা থেকেই শুরু করে, সরি একটু বাঁকা হয়ে গেছে, Wait, দাঁড়াও। এই যে সি এ থেকেই আমি মনে করো আরেকটা জায়গায় টানতেছি, সেটা হলো সি এ ডি। সো এই কোণ এবং এই কোণ হচ্ছে সন্নিহিত কোণ। সি এ হচ্ছে আমাদের সাধারণ বাহু। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সো এরপরে হচ্ছে লম্ব, সমকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো অনেক কিছুই আছে। সো এগুলো আমি জাস্ট আপাতত একটু যেহেতু আমাদের ডেমো ক্লাস, আমি হালকা পাতলা একটু নলেজ দিচ্ছি। আমরা যখন আবার পরবর্তীতে ক্লাস শুরু করব ভালোভাবে বলবো। লম্ব কি? একটু আগে আমি বললাম লম্ব, যে ধরো যে একটা পুরো একটা সরল কোণ আছে, তার উপরে আমি জাস্ট একটা লম্ব আঁকতেছি বা একটা সোজাসুজি একটা দাগ দিচ্ছি, সেটা হচ্ছে লম্ব। সেটা আমি এখন কিভাবে ড্র করতে পারি? একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমি ধরো একটা রেখা দিচ্ছি এরকম, এর ঠিক যে কোনো একটা বিন্দু এখান থেকেও স্যার হতে পারে। এটা তো রুলার আমি কথা বলার আগে অবশ্যই বলছি হ্যান্ড দিয়ে রেস করতে হবে। ড্র হ্যান্ড করতে রেস হবে। করার পরে কথা বলবা। হ্যান্ড রেস করতে হবে, তারপরে সুযোগ দিব, তারপরে কথা বলবো। বুঝতে পারছো উম্মে রামিমা? বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো, এই যে একটা হচ্ছে আমি বলতেছি একটা সরল রেখা,
সো এখানে অনেক বিন্দু আছে, দেখো এখানে খেয়াল করে দেখো অনেক বিন্দু আছে, অনেকগুলো বিন্দু তো একসাথে মিলিত হয়েই আমি একটা রেখা পাচ্ছি। তো যাই হোক, যে কোনো একটা বিন্দু থেকে জাস্ট আমি একটা সোজা বরাবর একটা লম্বা একটা লাইন দিব বা একটা রেখা দিব, সেটাই হচ্ছে লম্ব আমার। ঠিক আছে, সো লম্ব এখন আমি 180 ডিগ্রি থেকে আমি দুই ভাগে ভাগ করে ফেললাম, এটা একটা 90 ডিগ্রি, ওটা একটা 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যেটা তৈরি হলো সেটা হলো সমকোণ। সো লম্ব আঁকার পরে যে কোণটা তৈরি হচ্ছে দুই দিকে, সেটাকে আমরা সমকোণ বলছি। সো এটাই লেখা আছে, যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়। কেন সমান হয় বলতেছে? কারণ এই যে রেখার উপর একটা দুটা কোণ পাচ্ছি, একটা হলো 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, দুটো সমান পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি সমান হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা সমকোণ বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, এটা মাথায় রাখবা। আচ্ছা, পূরক কোণ কি? পূরক কোণ হচ্ছে দুইটি সন্নিহিত কোণের যোগফল যখন 90 ডিগ্রি। এটা খেয়াল করে দেখো, দুইটি কোণের পরিমাপের যোগফল, এটাই বলছে, দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি। মানে এইটা টোটালটা 90 ডিগ্রি, বাট এটা ধরো যদি 60 ডিগ্রি বলতেছি, এটা ধরো আমি বলছি 30 ডিগ্রি, যদি যোগ করে তোমার 90 ডিগ্রি আসতো, সেটাকে আমরা বলতেছি পূরক কোণ। সম্পূরক কোণ জাস্ট সেম জিনিসই, সংজ্ঞা সেম, জাস্ট 180 ডিগ্রি। খেয়াল করে দেখো, দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ। সো একটু আগে আমরা আসি, যে এই যে এখানে দেখতে পাচ্ছিলাম যে একটা 60 ডিগ্রি, একটা 120 ডিগ্রি ছিল, এই দুটা কিন্তু সম্পূরক কোণ। ঠিক আছে, এই দুটো হচ্ছে সম্পূরক কোণ। সো এই হলো আমাদের কোণের কথা। এখন বিপ্রতীপ কোণ কি? বিপ্রতীপ কোণ হচ্ছে বিপরীত কোণ বাংলায়। আমি Yes, যদি yes. সহজভাবে মনে রাখতে চাই, বিপরীত কোণগুলো কি হবে? ধরো আমি একটা সরলরেখা আঁকতেছি, আবার এই সরলরেখার উপরে আরেকটা সরলরেখা আঁকতেছি। এখন খেয়াল করে দেখো, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, আর এখানে একটা কোণ তৈরি হয়েছে। সো আলটিমেটলি তৈরি হলো এ বি সি ডি, আর এখানে মাঝখানে ও। সো এওডি, বিওডি, দেন বিওসি, এওসি, তিনটা কোণ তৈরি হয়েছে, তিনটা কোণ, সরি চারটা কোণ তৈরি হয়েছে, চারটা কোণ আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে বিপ্রতীপ কোণগুলো আমি কিভাবে বের করতে পারবো? বিপ্রতীপ কোণ বের করতে গেলে দেখো যে এই কোণের ঠিক বিপরীত কোণটা কোনটা, এটা না? So, এটা হচ্ছে এ বিপরীত কোণ। সো এওডি এর বিপ্রতীপ কোণ হচ্ছে সিওবি, জাস্ট অপোজিট। এই এই ছবিটাতে খেয়াল করে দেখো, এই কোণের ঠিক বিপরীত কোণ যেটা, এটা আমি যদি একটা লম্বা এরকম একটা অ্যারো দেই, দেখবা যে এটা ঠিক বিপরীত কোণ হচ্ছে এটা, এটা হচ্ছে বিপরীত কোণ। সেম এই যে একটা কোণ আছে, এই কোণের ঠিক অপর প্রান্তে যে কোণটা আছে, সেটা হচ্ছে আরেকটা বিপরীত কোণ। সো এওসি হচ্ছে বিওডি এর বিপরীত কোণ, আবার এওডি হচ্ছে বিওসি এর বিপরীত কোণ। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই জোড়া, দুই জোড়া মানে কি, দুই ইন্টু দুই, এক জোড়া মানে কি দুই, দুইটা। মনে করো আমাদেরকে যখন আমাদের আম্মুরা বলে যে তোমার জুতা জোড়াগুলো নিয়ে আসো বা তোমার স্যান্ডেল জোড়াগুলো নিয়ে আসো, তো স্যান্ডেল জোড়া বলতে আসলে কি, স্যান্ডেলটা তো আসলে বলে না, স্যান্ডেল জোড়া বলে। স্যান্ডেল জোড়া মানে তোমার দুইটা পেয়ার, ঠিক আছে, দুইটা একসাথে। সো এটাই, যে বিপরীত কোণ বলতে আসলে দুইটা পেয়ার বুঝাবে, কখনো একটা কোণ বুঝাবে না। সো দেখো এটাই বলছে বিপরীত কোণ। আচ্ছা, এখন আমাদের উপপাদ্য আছে, আপাতত আমরা উপপাদ্যতে না যাই, আমরা হচ্ছে সমান্তরাল রেখাটাও আপাতত স্কিপ করতেছি, কারণ এটা একটু ভাস্ট নলেজ লাগবে আমাদের। আমি তোমাদেরকে একটু ত্রিভুজে আসতে যাচ্ছি। ত্রিভুজ কি? ত্রিভুজ, ত্রিভুজকে যদি আমি একটু ভাঙি, দেখতে পাচ্তেছি ভুজ আলাদা করতে পারবো আর ত্রি আলাদা করতে পারবো। ত্রি প্লাস ভুজ। সো ভুজ হচ্ছে আমার রেখাংশ বলতে পারি, আর ত্রি হচ্ছে তিনটা। চতুর্ভুজের ক্ষেত্রে চতুর মানে হচ্ছে চার, আর ভুজ হচ্ছে তোমার রেখাংশ বলতে পারি। So, তিনটি রেখাংশ, এই যে লেখা আছে ধর, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। তো তোমার এটা সংজ্ঞা তিনটা থাকবে। সো তিনটা তোমার রেখাংশ দিয়ে তৈরি হচ্ছে ত্রিভুজ। এখন তোমাকে যদি বলে যে তিনটা রেখাংশ দিয়ে আমি পাই রশ্মি, তাহলে হবে না। দুইটা রেখাংশ বা তুমি, সরি রশ্মি বলছি, কোণ। সো দুইটা রেখাংশ দিয়ে আমি কোণ পাই, বা দুইটা রশ্মি দিয়ে আমি পাই হচ্ছে কোণ। তিনটা রেখাংশ বা তিনটা রশ্মি দিয়ে আমি আসলে পাই ত্রিভুজ। রশ্মি আসলে বলা উচিত না কোন ত্রিভুজের ক্ষেত্রে, বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে বলা যাবে, সেটা আমরা আপাতত না না যাই। আপাতত তোমরা এটা মাথায় রাখবে যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। আচ্ছা, তো রেখাংশগুলোকে ত্রিভুজের কি বাহু বলে। আমি কিচ্ছু মানে বুঝতেছি না। আচ্ছা দেখো, রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। না So, বুঝতেছি, ওনার কথা বোঝা যাচ্ছে না। ইয়া মানে কথা কেটে নেটওয়ার্ক যাচ্ছে, ডিস্টার্ব করে। কথা কেটে সবগুলো যাচ্ছে। করছি তো, স্ট্রেট অ্যাঙ্গেল অবস্টিটিউট, একটু সাউন্ডটা হ্যালো, বড় করলে ভালো। আচ্ছা বাকিদের কাছে কি কথা কেটে যাচ্ছে? আহ জি স্যার, নো স্যার। No, sir. হুম, ওকে স্যার। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নাই, জি মেবি স্যার। আরেকজনের। ওকে, আচ্ছা। সো দেখো, মেবি ওর একটু প্রবলেম হচ্ছিল, বাকিরা ভাই বুঝতে পারতো যাদের যাদের আমি ক্লাস নিচ্ছি? আওয়ান, দেন হচ্ছে ইয়েস স্যার। আশরাফুল Yes, sir. আলম, Yes, sir. Yes, আচ্ছা sir. আচ্ছা, জাহিয়ান।
তোমরা জি যদি বুঝতে না পারো, স্যার। আমি বলি, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই যে দেখতে পারবা সামনে একটা হ্যান্ড রেজ করার একটা অপশন আছে, ওই হ্যান্ড রেজটা করবা। আমি একটু আগে যারা হ্যান্ড রেজ করছো তাদের সবার কিন্তু কোশ্চেন্স নিছি, তো তোমরা হ্যান্ড রেজ না করলে কিন্তু কোশ্চেনের উত্তর দিতে পারবো না। হ্যাঁ আরিয়ান, বলো। স্যার আমি 6.5 ত্রিভুজ লেখা আছে না, ওটা বুঝিনি। আচ্ছা, বুঝো না, হ্যাঁ, তো এটা খুবই ভালো যে তুমি যখন বুঝতে পারবে না, কারণ একটা বিষয় আছে, সবাই আমাদের এখানে সমান, মানে একই ক্লাসে হলেও হয়তো বা দেখা গেল যে ও এক ভাবে বুঝতে পারে, আরেকজন আরেক ভাবে বুঝতে পারে। সো আমার কাছে সবাই সমান, সবাই আমার স্টুডেন্ট। সো আরেকজনের জন্য আমি এক ভাবে বুঝাবো, আরেকজনের জন্য আমি আরেক ভাবে বুঝাবো। সো যেহেতু আরিয়ান বুঝতে পারে নাই, সো আরেকবার আসি। আরিয়ান, ত্রিভুজ কি? ত্রিভুজে দেখো আমি আলাদা করে নাম করে দিচ্ছি, ত্রি আর ভুজ। ভুজ হচ্ছে বাহু, আর ত্রি হচ্ছে তিন। তো তিনটা বাহু মিলে যেই তোমার চিত্রটা আসতেছে সেটাকে আমরা ত্রিভুজ বলতে পারছি। খেয়াল করে দেখো, এ বি হলো একটা বাহু, বিসি একটা বাহু, এসি আর একটা বাহু। সো এখানে কয়টা বাহু আছে? তিনটা। তো তিনটা বাহু মিলে তৈরি হয়েছে আমার ত্রিভুজ। এবার বুঝতে পারছো আরিয়ান? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউট করো ভাইয়া। আচ্ছা, তো দেখো, যে কোনো দুটি বাহু সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। একটু আগেই আমরা কিন্তু শীর্ষবিন্দু পড়ছিলাম। শীর্ষবিন্দু কখন পড়ছিলাম? কোণের ক্ষেত্রে, যে আমরা মনে করো যে একটা কোণ, এটা এই জায়গাটাকে আমরা বলতেছিলাম শীর্ষবিন্দু। দুটার জায়গায় কমন রশ্মি একটা হচ্ছে এ বি সি। এ বি হচ্ছে একটা রশ্মি, বিসি একটা রশ্মি, দুটার কমন যে বিন্দুটা ছিল সেটাকে আমরা শীর্ষবিন্দু বলতেছিলাম। সেম দেখো, যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলতেছি। মানে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, দুটা যে কমন জায়গাটা সেটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। তাহলে তোমাদের সবার কাছে কোশ্চেন, কেউ আগে উত্তর দিবা না, আবার বলতেছি, কেউ আগে উত্তর দিবা না, হ্যান্ড রেজ করবা, আমি একজনকে চুজ করে বলবো। সো দেখতে পাচ্ছি ত্রিভুজ হচ্ছে এ বি সি। এই ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু আছে? হ্যান্ড রেজ করবা, যে আগে উত্তর দিবা হবে না কিন্তু। হ্যান্ড রেজ করো, হ্যাঁ হ্যান্ড রেজ করো। আমি আবার প্রশ্নটা করতেছি, একটি ত্রিভুজে কয়টি শীর্ষবিন্দু আছে? আচ্ছা, সবার আগে হ্যান্ড রেজ করছিল হচ্ছে আজহার রহমান। হিসেবে কিন্তু লক্ষ্যই করা যায় না। মনে থাকে তোমার সুরেশ্বর, তুমি শুনতে কিন্তু পাচ্ছি না, স্যার সরি। সব লিখতে গেছো কেন? দরকার কি? আচ্ছা, মেবি আরেকজনের কাছে এটা দেখতে হবে। আচ্ছা আওয়ান, ভাইয়া তুমি বলো দেখি, কয়টা শীর্ষবিন্দু? স্যার একটা তো তিনটি। তিনটি। কেন তিনটি? কোন কোন তিনটি শীর্ষবিন্দু বলো তো? প্রতি কোণ একটা করে শীর্ষবিন্দু। জানি তো এটা। করছো? বলো আওয়ান, বলো। স্যার এখানে এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু এবং সি একটি হ্যাঁ, শীর্ষবিন্দু। ভেরি গুড, ভেরি গুড, এই তো আওয়ান, আওয়ান ভেরি গুড। তো দেখো, ও যেটা বললো যে এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। কেন শীর্ষবিন্দু আমরা আবারও একটু এক্সপ্লেন করি। এ বি হচ্ছে একটা বাহু, বিসি একটা বাহু, আবার এসি একটা বাহু। সো এ বি এবং বিসি মিক্স হয়ে যাচ্ছে, মানে মিট করতেছে বা একসাথে আসতেছে হচ্ছে আমার বি বিন্দুতে বা বি পয়েন্টে। আবার বি এ সি এ দেখো মিট করতেছে আমার এ বিন্দুতে। আবার বিসি এসি মিট করতেছে আমার সি বিন্দুতে। তাহলে আমার কয়টা বিন্দু পাচ্ছি? একটা, দুইটা, তিনটা। সো আমার শীর্ষবিন্দু কিন্তু ত্রিভুজে তিনটা। সো এখান থেকে আমরা আরেকটা সত্য মিথ্যা অথবা শর্ট কোশ্চেন কি পাইলাম, যে একটি ত্রিভুজে কয়টি শীর্ষবিন্দু আছে। অর্থাৎ সত্য মিথ্যাতে যদি বলা হয় যে একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু আছে যদি বলা হয়, তাহলে আমরা সত্য দিব। যদি দুইটা, চারটা, একটা, 10টা, হোয়াটএভার, তিন বাদে যে কোনো কোনো সংখ্যা দিলেই আমরা বলবো যে এটা হয়নি। বুঝতে পারছো সবাই? আই হোপ সবাই বুঝতে পারছো। সো ত্রিভুজের আমরা কি কি পাচ্ছি? ত্রিভুজ আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, নোট করে নাও। ত্রিভুজের তিনটি কি আছে? বাহু আছে। তিনটি কি আছে? কোণ আছে। স্যার ত্রিভুজের তিনটি কোণ আর তিনটি শীর্ষবিন্দু তিনটি আর তিনটি শীর্ষবিন্দু বাহু। আছে। হ্যাঁ, তিনটি শীর্ষবিন্দু আছে। এই তো, এই হলো আমাদের ত্রিভুজের মধ্যে আছে। তো তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে যে কয়টি বাহু আছে, কয়টি কোণ আছে, কয়টি শীর্ষবিন্দু আছে। বা ধরো সত্য মিথ্যা দিল, তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে, তিনটি শীর্ষবিন্দু আছে। তো তোমরা তা আই হোপ পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোণগুলো কিভাবে তৈরি? আমরা কিন্তু একটু আগে কোণের সংজ্ঞা পড়ছিলাম, যে দুইটি রশ্মি একটি শীর্ষবিন্দুতে যেখানে গিয়ে আমার মিট করতেছে সেখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো এই ক্ষেত্রে ত্রিভুজের যদি কোণ জিজ্ঞাসা করা হয়, যে দুইটি স্যার বাহু, ধরো এ বি একটা বাহু, এসি একটা স্যার বাহু। ওয়েট, শেষ করি। এ বি একটা বাহু, এসি একটা বাহু, দুইটা বাহু গিয়ে আমার মিলিত হচ্ছে এ কোণে। সো এ এক, মানে এ বিন্দুতে। সো এ হচ্ছে আমার একটা কোণ। সেম এ বি এবং বিসি মিলিত হচ্ছে আমার বি বিন্দুতে। সো বি আমার আরেকটা কোণ।
সেম এসি এবং বিসি মিলিত হচ্ছে সি বিন্দুতে। তো সি হচ্ছে আমার আরেকটা কোণ। সো এই কারণেই হচ্ছে আমাদের 1 2 3টা কোণ। সেম 1 2 3টা বাহু আর 1 2 3টা শীর্ষবিন্দু। সো আমার মনে হয় সবাই বুঝতে পারছো। আমি একটু সবার কোশ্চেন্স গুলো নিব, সবাই যারা যারা হ্যান্ড রেজ করে রাখছো। আচ্ছা, জাহিয়ান। স্যার নো কোয়েশ্চেন। ওকে, হ্যান্ড রেজ করে রাখছিল আগের জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সাফিন। হ্যান্ডরাইজ কোথায় করে? সাফিন। করবা না এমনি জিজ্ঞাসা করি, তোমার তো শিখা রাখা লাগে। সাফিন হ্যান্ড রেজ করে রাখছিল, আচ্ছা সমস্যা নাই, মেবি আগের জন্য। আচ্ছা, আজহার রহমান হ্যান্ড রেজ করে রাখছো, কোনো কোশ্চেন? স্যার স্যার কোণের সংখ্যাটি কি এভাবে হবে? দুটি সরলরেখা পরস্পরের সাথে মিলিত হলে তখন তাকে কোণ বলে। দুটি 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 সরলরেখা সরলরেখা, হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো। দুটি সরলরেখা, একটা সরলরেখা বলতে কি বুঝি আমরা? সরলরেখা কিন্তু এইটা বুঝি। রেখা এবং সরলরেখা বলতে কিন্তু আমি কি বুঝি, এটা বুঝি। দুটি সরলরেখা যদি একে অপরকে মিলিত করে, এটা বলতেছো তাই না? এটাই তো বলছো। তো দুটি সরলরেখা একে অপরকে মিলিত করলে স্যার আসলে, আমি বলছি দুটি সরলরেখা পরস্পরে মিলিত হলে হ্যাঁ তখন পরস্পর মিলিত তাকে হলেই কোণ বা একে অপরকে পরস্পর এবং একে অপর একই জিনিস। সো দেখো যে পরস্পর মিলিত হয়ে কোণ তো উৎপন্ন হচ্ছে, বাট জিনিসটা হচ্ছে কি, এখানে 4টা কোণ উৎপন্ন হচ্ছে। একটু আগে আমরা কিন্তু পড়লাম বিপ্রতীপ কোণের ক্ষেত্রে 4টা কোণ পড়ছিলাম না, যে এই 1 এবং 2 সমান, আবার 3 এবং 4 হলো আমার বিপ্রতীপ কোণ, একটু আগে পড়লাম কিন্তু আমরা। সো সরলরেখা বললে এই জিনিসটা দেখা যাচ্ছে 4টা কোণ কোণ উৎপন্ন হবে, বাট ওই ক্ষেত্রে 4টা কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে। সো খুবই ভালো হয় যে তুমি রশ্মির কথা বলো, যে একটি রশ্মি, ধরো একটা রশ্মি আছে, একটি রশ্মি যখন আরেকটি রশ্মির সাথে মিলিত হচ্ছে, যে জায়গায় মিলিত হচ্ছে, যে শীর্ষবিন্দুতে মিলিত হচ্ছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে শীর্ষবিন্দু বলা হয়। আর সেই শীর্ষবিন্দুতেই আমার কোণ উৎপন্ন হচ্ছে। সো তুমি রশ্মি বলবা, সরলরেখা বললে আসলে 4টা কোণ উৎপন্ন হয়ে যায়। বুঝা গেছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমাদেরকে আমি ত্রিভুজের ইয়েতে যাব না, কারণ ত্রিভুজে আসলে তোমার বাহু বাহু দিয়ে 3 রকম, আবার তোমার হচ্ছে কোণ দিয়ে 3 রকম, আমি এখানে যাব না। জাস্ট জাস্ট একটা কোশ্চেন করব, যে বাহু দিয়ে তো আমি দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে। তো সমবাহু ত্রিভুজে তো আমি দেখতে পাচ্ছি সমলিখা আছে। স্যার 3টে বাহুর সমান। ওয়েট ওয়েট, সমদ্বিবাহুতেও আমি দেখতে পাচ্ছি সমলিখা আছে, বিষমবাহুতেও আমি দেখতে পাচ্ছি সমলিখা আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা, আমি যদি টিকগুলো রিমুভ করে দেই, খেয়াল করে দেখতে পারো যে সমদ্বিবাহু এবং সমবাহু ত্রিভুজের দন্ত স আছে, কিন্তু বিষমবাহু ত্রিভুজের সটা হচ্ছে মূর্ধন্য স। সো কেন দন্ত স আর কেন একটাতে মূর্ধন্য স, কেউ কি বলতে পারবা? এটা কিন্তু স্যার আমি বলি। আমি দাঁড়া দাঁড়া শেষ করি। এটা কিন্তু তোমার স্যার ম্যাথের আমি কোশ্চেন না, এটা কিন্তু তোমার ম্যাথের কোশ্চেন না, এটা হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের কোশ্চেন। সো যে বলতে পারবা সে হ্যান্ড রেজ করো, যে বলতে পারবা। আচ্ছা, জান্নাতুল মাওয়া নুহা, বলো দেখি। সম মানে সমান, তাই এটাতে সমবাহু এবং সমদ্বিবাহু, তাই দুইটা সমান বোঝানো হয়েছে দেখি, তাই এখানে দন্তেস ব্যবহার করা হয়েছে। আর বিষম বাহু ত্রিভুজ হচ্ছে তিনটি বাহুই অসমান, তাই জন্য এখানে ব না, আই মিন হয়নি হয়নি হয়নি, আমি তোমাকে আবারও বলছি যে হচ্ছে এখানে ম্যাথের কোনো বিষয় না, এটা বাংলা গ্রামারের বিষয়। আচ্ছা, আমি তোমাদেরকে আর কেউ বলতে চাও? না বললে আমি বলে দিব। স্যার আমি বলবো। হ্যাঁ, জাহিদ বলো। স্যার হচ্ছে কি এই দুইটা, একটা হলো ছোট একটা হলো বড়, কিন্তু হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ না, হয়নি এটা হয়নি আলাদা। হয়নি, ও তো সেম কথাই বলছে। আমি তোমাদেরকে আবার বলতেছি, এটা ম্যাথের কোনো বিষয় না, এটা বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণের পড়া। আমার এখানে আমি তোমাদেরকে ম্যাথ পড়ানোর সাথে সাথে বাংলা গ্রামার বলো, ইংলিশ গ্রামার বলো, ইভেন জেনারেল নলেজও পড়াই দেবো। বুঝতে পারছো? মানে হালকা হালকা। তো দেখো একটু পড়াই দিই আমি এখানে। বাংলাটা কি দেখো, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের এর আগে তো কিছু নাই, ফাঁকা না, এখানে তো কিছু নাই। কিন্তু বিষমবাহু ত্রিভুজের আগে বি ওয়ার্ডটা আছে। সো বি ওয়ার্ড বা বি শব্দটা একটু চিন্তা করি আমি। বি কে যদি আমি একটু ভেঙে লিখি, এটা আমি লিখতে পারি ব যোগ রস্বই। সো রস্বই কি? রস্বই হচ্ছে একটা সরল স্বরবর্ণ। সো বাংলাতে সত্যবিধান যখন তুমি পড়বা, নত্যবিধান সত্যবিধান বলতে একটা বিষয় আছে, সেখানে দেখতে পারো একটা প্রথম প্রথম নিয়ম, ফার্স্ট নিয়মটাই হচ্ছে যে অ অথবা আ, স্বরেয় এবং স্বরেয়া বাদে যে কোনো স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টা? 11টা না? সো স্বরেয় এবং স্বরেয়া বাদে যে কোনো স্বরবর্ণ
যদি আমাদের দন্ত স এর আগে আসে, সেটা অবশ্যই সংস্কৃত শব্দ হতে হবে, সমবাহু ত্রিভুজ একটা সংস্কৃত শব্দ। তো যদি দন্ত স এর আগে এই স্বরেয় এবং স্বরেয়া বাদে যে কোনো স্বরবর্ণ আসে, সেই দন্ত সটা চেঞ্জ হয়ে মূর্ধন্য ষ হয়ে যায়। সো খেয়াল করে দেখো, বিষমবাহু ত্রিভুজের ব যোগ ই রস্বইকার আছে, রস্বই থাকার কারণে যেহেতু এটা স্বরেও না সেটা স্বরেও না, এই দুটা বাদে বাকি রস্বই দীর্ঘই, তোমার রি, তারপরে রস্বই দীর্ঘ, এ, ওই, ও যাই থাকুক, যেটা থাকবে দন্ত স হয়ে যাবে মূর্ধন্য ষ। দ্যাটস ওয়াই এটা আসলে মূর্ধন্য ষ হয়েছে। সো তোমরা যখন বাংলা পড়বা নর্তবিধান সত্যবিধান, তখন দেখতে পারবা, এন্ড আমার এই কথাটা মনে করবা যে স্যার এই কথাটা বলছিল যে, আমি আবার বলতেছি, সত্যবিধানের প্রথম নিয়মটা বিষমবাহু ত্রিভুজের দন্ত স মূর্ধন্য ষ এই কারণেই হয়েছে। বুঝতে পারছো? এখন হয়তো ভালো মতো বুঝতে পারো নাই, যখন পড়বা নত্যবিধান বাংলা ব্যাকরণ, তখন হয়তো বুঝতে পারবা। তো যাই হোক, আমি তোমাদের যেটা বলতেছিলাম যে বাহু ভেদে 3 প্রকার, আবার কোণ ভেদেও 3 প্রকার। কোণ ভেদেও 3 প্রকার, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমরা যখন পরবর্তীতে ক্লাস করাবো তোমাদেরকে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে খুবই ভালো মতো চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। সো আজকে হচ্ছে ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, বাট তার আগে আমি কিছু কথা বলে নিই। সো তোমাদের তো আজকে ডেমো ক্লাসটা ছিল, সো আমি চেষ্টা করছি হালকা পাতলা যতটুকু আর কি বেসিক গুলো বোঝানো যায় সেটা বোঝানোর। সো কিরকম হলো ক্লাসটা একটু বলো সবাই। কে বলতে চাও হ্যান্ড রেজ করো, সবাই একসাথে বললে আসলে শুনতে পারবো না কারোটাই। কে বলতে চাও হ্যান্ড রেজ করো। আজকের ক্লাসটা কেমন হয়েছে কে বলতে চাও হ্যান্ড রেজ করো। আমরা হচ্ছে এখানে ইন্টারাকশন, মানে ইন্টারাক্টিভ একটা ক্লাস নিব। সো সবাই সবার মতামত দিবা, ইনশাল্লাহ সবার মতামতটা আমি শুনতে যাচ্ছি। সো আজকের ক্লাসটা কেমন হয়েছে? আহ আজহা হ্যান্ড রেজ করে রাখছো। স্যার ভালোই হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো ঠিকঠাক ভাবে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। জাহিয়ান? The class was well, but because the things were in Bangla, so it was তো very হ্যাঁ, আই 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 hard to আন্ডারস্ট্যান্ড, এটা understand. এটা ইনশাল্লাহ সমস্যা হবে না। বাট আমি চেষ্টা করছি ইংলিশ এবং বাংলা মিক্স করে পড়াইতে। তো আই হোপ তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ জাহিয়ান। জাহিয়ান ভাই একটু মিউট করে নাও আবারও। আচ্ছা, এরপরে হচ্ছে আরিয়ান। স্যার ক্লাস ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। জান্নাতুল মাওয়া নুহা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, আওয়ান। স্যার আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক ভালো হয়েছে এবং সব আচ্ছা, আওয়ান আরেকবার মিউট করে বলো। আওয়ান আরেকবার একটু আনমিউট করে বলো, সরি আনমিউট করে বলো, হ্যাঁ এখন বলো। আলহামদুলিল্লাহ স্যার ক্লাসটা অনেক ভালো হয়েছে এবং বিষয়গুলো শিখতে আমাদের অনেক সহজ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আমি আর বাকিদেরটা নিচ্ছি না আসলে সময়ের স্বল্পতার কারণে। আমি তোমাদেরকে হচ্ছে যেহেতু আজকে ডেমো ক্লাস ছিল, তো ডেমো ক্লাস আসলে জিনিসটা কি? ডেমো ক্লাস হচ্ছে তোমাদেরকে উদ্গ্রীব করা বা তোমাদেরকে আসলে বুঝানো যে আমাদের এই অন্বেষণের মানে কাজটা কি, বা আমি যে তোমাদেরকে ম্যাথ পড়াবো, সো ম্যাথের কাজটা কি। আমার কাজ ছিল তোমাদেরকে বুঝানো। ইনশাল্লাহ আমি আই হোপ বুঝাতে পারছি, আই ট্রাইড মাই বেস্ট। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাবো আমি অন্বেষণের ক্লাস করার জন্য। আমি আশা রাখতেছি এখানে আমার সাথে ক্লাস করতেছো তোমরা 33 জন। সো আশা রাখতেছি তোমরা 33, আমাকে বাদ দিয়ে 31 জন, সো 32 জন। সো তোমরা আমাকে বাদ দিয়ে 32 জন যারা আছো, ইনশাল্লাহ তোমরা 32 জনই আমাদের এই অন্বেষণে ভর্তি হবা। অ্যান্ড ইনশাল্লাহ 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 তোমাদের সাথে আমি আবারও ক্লাস নেব, ঠিক আছে? আমি তোমাদের ম্যাথ ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদেরকে সবাইকে আমি বলবো, ঠিক আছে, যে এই অন্বেষণে তোমরা ভর্তি হয়ে যাও আরো মজার মজার ক্লাস করার জন্য আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ওকে আমি স্যার তোমাদেরকে চেষ্টা করছি হচ্ছে জুমে তো আমি যতটুকু জানি যে তোমরা হয়তো বা ওরকম ইউজ টু না। করোনার সময় তো তোমরা অনেক ছোট ছিলা, তোমাদের প্যারেন্টসই হয়তো বা কন্ট্রোল করছে যদি অনলাইন ক্লাস হয়ে থাকে। সো জুমের মধ্যে যেহেতু ইউজ টু না, আমি চেষ্টা করছি হ্যান্ড রেজ করতে হয় কিভাবে, মিউট করে রাখতে হয় কিভাবে, আনমিউট করে কিভাবে কথা বলতে হয়, এগুলো হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আই হোপ তোমরা বুঝতে পারছো ম্যাথের পাশাপাশি এগুলোই। যদি তোমরা ক্লাসে থাকো, ইনশাল্লাহ আমি আশা রাখতেছি সবাই ক্লাস করবা। যদি থেকে থাকো, ইনশাল্লাহ তোমরা এইটা মেনটেন করে চলবা, ওকে? আচ্ছা, সো আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের সাথে আশা রাখতেছি আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। স্যার জি বলো। স্যার স্যার what about the English version class? Will that be also taken by you? ইয়েস, আই উইল অলসো টেক দ্য ক্লাসেস অফ ইংলিশ ভার্সন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, I'm ঠিক আছে? in class 5, so what shall I do? সরি, আরেকবার বলো, সরি। I'm in class 5, so what shall I ওকে do? ওকে, আই উইল টক উইথ ইউ লেটার, ওকে? বুঝা গেছে জাহিয়ান? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। Sir,
ইয়েস, বলো বলো। Sir, I'm as a standard 6 and I'm also in English version. Will my class will be taken by you? Yes, I will take your classes. I will take everyone's class, inshallah. ওকে, ওকে। Okay. সবাই আজকে ভালো থাকি। আল্লাহ হাফিজ। আমার জন্য সবাই দোয়া করবা। সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ইয়েস স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কে কথা বলছো? কে কথা বলছো? একটু নাম নাম আমি বলে বলো। নাম বলে বলো। সাদ আরাফ আমার সাদ আরাফ হ্যাঁ, সাদারা বলো। আসলে আমার এখানে লেখা শাওমি হ্যাঁ জি, বুঝতে পারছি, বলো। ইয়েস স্যার আসলে অন্বেষণে ভর্তি হলে কি পরে থেকে কি আমার পরে থেকে অনলাইনে ক্লাস করতে হবে নাকি আমাকে অফলাইনেও দেওয়া হবে আচ্ছা, তুমি তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকা ঢাকার কোথায়? ঢাকায় স্পেসিফিক্যালি শেওড়াপাড়া শেওড়াপাড়া। আচ্ছা, মোহাম্মদপুরে তো শুনছো যে একটা অফলাইন ব্রাঞ্চ হয়েছে। তুমি যদি চাও অফলাইন ব্রাঞ্চে কাজ করতে পারো, অথবা চাইলে তুমি আমার কাছে অনলাইনে পড়তে পারো। বুঝা গেছে? ওকে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।